আজ আমরা একাদশ শ্রেণীর যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক ত্বরণ এবং গড়বেগ, গড় ত্বরণ। বিগত ক্লাসে আমরা বিভিন্ন মোশনের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনগুলো দেখেছিলাম, আশা করছি তোমাদের কিছুটা মনে আছে। তো আমরা সেখানে কি দেখেছিলাম যে দু ধরনের গ্রাফ আমরা পেয়েছিলাম, একটা হচ্ছে সময় এবং সরণের গ্রাফ, আর একটা গ্রাফ কি পেয়েছিলাম, বেগ সময় গ্রাফ। তাহলে দুটোর কম্প্যারিজন যদি আমরা দেখি তাহলে তোমরা লক্ষ্য করে দেখবে যখন ধরো কোনো বস্তুকণা সমবেগে গতিশীল, তখন সময় সরণ অর্থাৎ বা সরণ সময় এই লেখচিত্রটা কীরকম হয়েছিল। এই লেখচিত্রটা আমরা পেয়েছিলাম কীরকম, মূল বিন্দুগামী একটা সরল রেখা, যেখানে এক্স অক্ষ বরাবর সময় আর ওয়াই অক্ষ বরাবর সরণকে রিপ্রেজেন্ট করেছিলাম। একইভাবে এই এই পার্টিকেলটা যদি সমবেগে গতিশীল হতো এবং সেটাকে আমরা একটা বেগ সময় লেখচিত্রে প্রকাশ করতাম, তাহলে সেই লেখচিত্রটা আমরা কীরকম পেতাম? তখন আমরা পেয়েছিলাম কি, এই দিক বরাবর বেগ, এক্স অক্ষ বরাবর বেগ, আর ওয়াই অক্ষ বরাবর কি, একটু ভুল করলাম, এক্স অক্ষ বরাবর সময়টি এবং ওয়াই অক্ষ বরাবর বেগকে যদি রিপ্রেজেন্ট করি তাহলে সেই ক্ষেত্রে আমরা এই গ্রাফটা পেয়েছিলাম এইরকম, অর্থাৎ এক্স অক্ষের সমান্তরাল একটা। তাহলে তোমরা পার্থক্যটা নিশ্চয়ই বুঝতে পারছো, রেফারেন্সটা। একইভাবে আমরা যদি এটা সমবেগের পরিবর্তে সমত্বরণে গতিশীল কোনো কণার ক্ষেত্রে দেখি, বেগ সময় এবং সরণ সময় লেখচিত্র, সমত্বরণে গতিশীল কোনো কণার ক্ষেত্রে, তখন আমাদের ক্ষেত্রে সরণ সময় লেখচিত্র কীরকম হয়েছিল? সরণ সময় এসটি সরণ সময় লেখচিত্র হয়েছিল কীরকম? ঠিক এইরকম অধিবৃত্তাকার, তাই না? আর একইভাবে ওইটা যখন আমরা বেগ সময় লেখচিত্রে প্রকাশ করেছিলাম, অর্থাৎ এক্স অক্ষ বরাবর সময়, ওয়াই অক্ষ বরাবর বেগ প্রকাশ করি, বেগ সময় লেখচিত্রে প্রকাশ করেছিলাম, তখন আমরা সেটা কীরকম পেয়েছিলাম? মূল বিন্দুগামী একটা সরল রেখা। তাহলে তোমরা আশা করছি পার্থক্যটা, মানে দুটো গ্রাফে যদি আমরা রিপ্রেজেন্ট করি, পার্থক্যটা বুঝতে পারবে বা পারছো। আমরা আজকে অসমত্বরণে গতিশীল কোনো কণার ক্ষেত্রে তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক ত্বরণ এবং গড় বেগ, গড় ত্বরণের ব্যাপারটা একটু বুঝে নেব। প্রথমে আমরা বেগের ব্যাপারটা একটু বুঝে নিই। তাহলে আমরা প্রথমে একটা অসমত্বরণে বা সমত্বরণে গতিশীল কোনো কণার একটা লেখচিত্র অঙ্কন করছি। সেটা কোন লেখচিত্রে? এদিক বরাবর সরণ, বরাবর সময় লেখচিত্র অঙ্কন করছি। ধরো সমত্বরণে গতিশীল, তাহলে আমরা গ্রাফটা কীরকম পাবো? এইরকম অধিবৃত্তাকার। এইবার দেখো, এখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করো, আমরা যদি তাৎক্ষণিক বেগ নির্ণয় করতে চাই, তাৎক্ষণিক বেগ অর্থাৎ কোনো মুহূর্তের বেগ। আচ্ছা, মুহূর্ত বলতে তোমরা কীরকম বুঝতে পারছো? যে ক্ষেত্রে সময়টা খুব কম, খুব ছোট, এতটাই ক্ষুদ্র। যেমন ধরো যদি বলি মুহূর্তের বেগ 3 সেকেন্ডের পর যদি কোনো একটা বেগ ধরো 3.01 সেকেন্ডে, তাহলে এখানে 01 সেকেন্ডে যে চেঞ্জেসটা হলো সেটাকেই কি বলবো? আমরা একটা ক্ষুদ্র সময় বলতে পারি, ক্ষুদ্র সময়। তাহলে সেটাকে যদি আমরা ডিটি দিয়ে রিপ্রেজেন্ট করি, ক্ষুদ্র সময়, খুব ছোট সময়, 0.01, 0.001 এরকম খুব ছোট সময়, সেই সময়টাকে যদি আমরা ডিটি দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে সেই সময়ের সরণটা আমরা কীরকম পাবো? সেটাও খুব ছোট পাবো। সেটাকে যদি আমরা ডিএস দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে আমরা তাৎক্ষণিক বেগের যে রাশিমালাটা পাবো, অর্থাৎ ভি ইনস্ট্যান্টেনিয়াস, সেটা কি পাবো? ডিএস বাই ডিটি। সেটা গ্রাফের যে কোনো মুহূর্তে ওই কণাটার বেগ হতে পারে, অর্থাৎ তাৎক্ষণিক বেগের যে রাশিমালাটা পেলাম সেটা কি? ডিএস বাই ডিটি। এইবার লক্ষ্য করো, এখানে ডিএস বাই ডিটি এই রাশিটা তোমাদের কাছে হয়তো নতুন, তোমরা ক্লাস 11 জাস্ট শুরু করেছো, তোমাদের কাছে নতুন। আমরা একটা ম্যাথামেটিক্সের একটা টপিক আমরা পড়বো, ডেরিভেটিভ। সেখানে তোমাদের ডিএস বা কীভাবে এটাকে অপারেট করতে পারি সেই ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। আমি আজকে কিছু প্রবলেমের মাধ্যমে তোমাদেরকে এটা একটু বোঝানোর চেষ্টা করব। যাই হোক, তাহলে আমাদের মোটামুটি এখন ভি ইনস্ট্যান্টেনিয়াসের ব্যাপারটা ক্লিয়ার হলো। এইবার দেখো, গড় বেগ, গড়ের ধারণা আমাদের কখন আসে? গড়ের ধারণা তখনই আসে যখন আমরা অনেকগুলো রাশিকে নিয়ে কাজ করি। যেমন তোমরা যখন হাই স্কুল লেভেলে ছিলে তখন কখন গড় নির্ণয় করতে? তোমাদের মনে থাকবে যে ধরো অনেকগুলো তথ্য তোমাদেরকে দেওয়া আছে,
সেই তথ্যটাকে যদি একটা তথ্যের দ্বারা আমরা প্রকাশ করতে চাই তখন কি করতাম, গড় নির্ণয় করতাম। অনেকগুলো পেনের দাম বলা আছে, বিভিন্ন রকম দাম বলা আছে, ধরো কারো 20, কারো 25, কারো 30, তখন আমরা কি করতাম, একটা পেনের দাম গড় দাম, তখন সবগুলোকে যোগ করে পেনের সংখ্যা দিয়ে ভাগ করতাম, তাই না? এইভাবে গড় দাম বের করতাম। অর্থাৎ যখন আমাদের কাছে অনেকগুলো সংখ্যা দেওয়া থাকে, তার পরিবর্তে একটা সংখ্যা দ্বারা যদি তার সেই টোটাল রাশিটাকে বুঝতে চাই, তাহলে তখন আমরা গড়টা নির্ণয় করি। তাহলে লক্ষ্য করো, এই গ্রাফটার উপরে যদি তোমাকে একটা টাইম ইন্টারভ্যাল বলা থাকে, একটা টাইম ইন্টারভ্যাল বলা থাকে, সেই ইন্টারভ্যালের মধ্যে তোমাকে বেগ নির্ণয় করতে দেয়, তাহলে সেটা তো গড় বেগই হবে, তাই না? কারণ কি, এই ইন্টারভ্যালটার মধ্যে অনেকগুলো বেগ আমরা পাবো। দেখো এইখানে এইটা একটা বেগ রিপ্রেজেন্ট করছে, এইখানে এইটা একটা বেগ রিপ্রেজেন্ট করছে, এইখানে যদি একটা পার্টিকেল নিই এটা একটা বেগ রিপ্রেজেন্ট করছে, তাহলে অনেকগুলো বেগ পাচ্ছি আমরা। তাহলে এই টাইম ইন্টারভ্যালটার মধ্যে আমাদেরকে গড় বেগ যদি বের করতে দেয়, সেটা কিভাবে বার করব? দেখো, আমরা যদি এখানে একটা পয়েন্ট নিই এ, এখানে একটা পয়েন্ট নিই বি, তাহলে এ পয়েন্টে যদি আমরা টি অক্ষের ওপর একটা লম্ব টানি, সেখানে যে পয়েন্টটা পাবো সেটা সাপোজ যদি T1 হয়, এবং এস অক্ষের ওপরে যে পয়েন্টটা পাবো সেটা যদি S1 হয়, একইভাবে বি থেকে যদি একটা লম্ব টানি টি অক্ষের ওপরে, সেটা যদি T2 হয়, আর এক্স অক্ষের ওপরে টানি সেটা যদি S2 হয়, তাহলে দেখো এই ক্ষেত্রে সরণের পরিবর্তনটা কত? সরণের পরিবর্তন আমরা বলতে পারি S2 - S1, তাই না? আর সময়ের পরিবর্তনটা কত? T2 - T1, T2 - T1। এখানে দেখো S2 - S1টা কি রিপ্রেজেন্ট করছে? T1 টাইম থেকে T2 টাইমের মধ্যে বস্তুটার মোট সরণ কত, তাই না? আর T2 - T1টা কি রিপ্রেজেন্ট করছে? তাদের মধ্যে সময়ের ইন্টারভ্যালটা কত, টাইম ইন্টারভ্যালটা কত, সময়ের ব্যবধানটা কত। তাহলে এইটা কি আমাদের গড় বেগ রিপ্রেজেন্ট করবে না? মোট সরণ বাই মোট সময়, তাই না? তাহলে এইভাবে আমরা গড় বেগ নির্ণয় করে নিতে পারবো। তাহলে একটা ছোট্ট ইকুয়েশন দিয়ে তোমাদেরকে আমরা একটা ইকুয়েশন দিয়ে তারপর সেটা সলভ করে তোমাদেরকে ভি ইনস্ট্যান্টেনিয়াস অ্যান্ড ভি এভারেজ এই দুটো বের করা দেখাচ্ছি। চলো, তাহলে যে কোনো ধরো তোমাদের একটা ইকুয়েশন দেওয়া আছে, সাপোজ এস ইজ ইকুয়াল টু 3t² প্লাস 2t, একটা ইকুয়েশন দেওয়া আছে। এখান থেকে আমরা গ্রাফ আঁকতে পারবো তো, তাই না? কিভাবে? আশা করছি মনে আছে তোমাদের। টি আর এস, আমরা টিটা এখানে কি একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর এসটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এবার টি এর ভ্যালু আমরা 0 বসানোর জন্য এস এর ভ্যালু কত পাবো? দেখো 0 পাবো। টি এর ভ্যালু যদি 1 বসাই তখন কি পাবো? এটা 3, এটা 2, তাহলে 5। টি এর ভ্যালু যদি 2 বসাই তাহলে কি পাবো? টি এর ভ্যালু 2 বসালে এখানে 12, আর এটা হচ্ছে 4, মানে 16। এইভাবে আমরা একটা পাবো। এবার সেটাকে আমরা সুন্দর গ্রাফে প্লট করে দিতে পারবো, তাই না? এদিকে টি, এদিকে যদি এস বসাই তাহলে আমরা প্লট করে দিতে পারবো। দেখো 0-তে 0, এটা যদি 1 হয়, 1-এ ধরো এসের ভ্যালু আমরা 5 পাচ্ছি, 2-এ কত পাচ্ছি? 2-এ ধরো 16 পাচ্ছি, এরকম জায়গায় 3-এ আরও কিছু একটা পাবো। তার মানে গ্রাফটা ঠিক এইভাবে বেড়ে যাচ্ছে না? এরকমভাবে আমরা প্লট করে। চলো তাহলে এখান থেকে আমরা প্রথমে ভি ইনস্ট্যান্টেনিয়াস অর্থাৎ তাৎক্ষণিক বেগটা বের করা দেখে নিই। তাহলে তাৎক্ষণিক বেগ আমরা কিভাবে বের করব বললাম? ফর্মুলাটা কি? ds/dt। ভি ইনস্ট্যান্টেনিয়াস হচ্ছে কি? ds/dt। এটা একটা ডেরিভেটিভ। এখানে আমরা কি করব, এসের যে ইকুয়েশনটা পেয়েছি সেটাকে ডিডিটির রেসপেক্টে বা টি এর রেসপেক্টে আমরা ডেরিভেটিভ করব। অর্থাৎ এটাকে বসাবো আমরা কীরকম? ডিডিটি অফ 3t² প্লাস 2t। এইখানে দেখো ডেরিভেটিভের যে রুলটা আমরা ইউজ করব সেটা কি? dx⁴n বাই dx বা ddx অফ x⁴n সমান কি হয়? n ইন্টু x⁴n-1। এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব আমরা এক্ষেত্রে। তোমরা দেখো কিভাবে করছি। দেখো তাহলে এটাকে আমরা ভেঙে নিতে পারি, ডিডিটি অফ 3t² প্লাস ডিডিটি অফ 2t। এইবার দেখো যেগুলো কনস্ট্যান্ট থাকে সেগুলো তো দেখো টাইমের রেসপেক্টে আমরা তাদের চেঞ্জ পাবো না। কনস্ট্যান্ট অলওয়েজ কনস্ট্যান্ট, 3 অলওয়েজ 3, 2 অলওয়েজ 2। তাহলে তাদের টাইমের রেসপেক্টে কিন্তু তাদের কোনো পরিবর্তন আমরা দেখতে পাবো না। তারা কনস্ট্যান্ট, তারা ভেরিয়েবল নয়, তাদের যে মান আছে সেই মানটা পরিবর্তন হবে না। তাহলে এটাকে আমরা ডেরিভেটিভ করতে পারবো না। সেই কারণে প্রথমে এটা গুণ হয়ে বাইরে চলে আসবে। তারপর কি করব? ডিডিটি অফ t² প্লাস এখানেও তাই 2 ইন্টু ডিডিটি অফ টি। এইবার লক্ষ্য করো, আমরা যদি এইটাকে
এইটা এই ডিডিটি অফ টি স্কোয়ারটাকে এই রাশিটার সাথে কম্পেয়ার করার চেষ্টা করো। দেখো যেখানে এন আছে, যেখানে এন আছে তার জায়গায় এখানে 2 আছে না, তাই না? আর এখানে যে এক্সের জায়গায় এখানে টি আছে। এবার দেখো এখানে কি করেছি, এনটা আগে দেখো গুণ হয়ে বাইরে চলে এসছে, তারপর x⁻n−1 হয়েছে। তাহলে এটা আমরা এইভাবে লিখতে পারি 3 ইন্টু 2টা এনের জায়গায় কি আছে 2, তাহলে সেটা বাইরে চলে এলো আগে। তারপর কি হবে, তারপর দেখো x⁻n−1, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি t⁻2−1, তাই না? একইভাবে এইটা কি 2 ইন্টু এখানে টি এর পাওয়ার কত আছে, কিছু নেই মানে 1, তাহলে 1, তারপর t⁻1−1। এবার এখানে তাহলে কত পাবো দেখো 3 ইন্টু 2 6, t⁻2−1 মানে কত 1, তার মানে কত 60, আমরা এখানে টি লিখে দিতে পারি, প্লাস 2 ইন্টু 1 মানে 2, t⁻1−1 0, তাহলে পাওয়ার যদি 0 থাকে কত পাবো ভ্যালু আমরা 1, তাহলে 2 ইন্টু 1 মানে 2। তাহলে দেখো ভি ইনস্ট্যান্টেনিয়াস আমরা কি পেলাম 60 প্লাস 2। এইভাবে আমরা একটা ইকুয়েশন থেকে ভি ইনস্ট্যান্টেনিয়াস বের করে নিতে পারবো। এইবার আরেকটা জিনিস তোমাদের লক্ষ্য করার আছে, এখানে তোমাদেরকে প্রবলেমটা কিভাবে দেবে, এখানে তোমাদেরকে প্রবলেমটা দেবে যে কোনো একটা সময় বলা থাকবে, সেই সময়ে তোমাদের ভি ইনস্ট্যান্টেনিয়াস বের করতে দেবে। ধরো তোমাদেরকে বলে দিল t=5 সেকেন্ডে তাৎক্ষণিক বেগ নির্ণয় করো। তাহলে তোমরা প্রথমে এইভাবে তাৎক্ষণিক বেগটা নির্ণয় করে ফেললে, তাহলে ভি ইনস্ট্যান্টেনিয়াস সমান কত পেলে তোমরা 60 প্লাস 2। এইবার তোমাদেরকে যদি বলা থাকে t=5 সেকেন্ডে, তাহলে তোমরা ওখানে কি করবে, তাহলে ভি ইনস্ট্যান্টেনিয়াস = 6 ইন্টু t কত 5 সেকেন্ড, তাহলে 5 প্লাস 2, 6 ইন্টু 5 30 প্লাস 2 তাহলে 32। এটা যদি তোমার সেকেন্ড, এটা যদি তোমার প্রথমে যদি এটা মিটারে বলা থাকে তাহলে এটা কি হবে 32 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা ভি ইনস্ট্যান্টেনিয়াস বের করে ফেললাম। তাহলে মোটামুটি তোমাদের ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বের করার ব্যাপারটা ক্লিয়ার হলো। এবার আমরা এভারেজ ভেলোসিটির ব্যাপারটা দেখে নেব। এবার লক্ষ্য করো, এভারেজ ভেলোসিটির ফর্মুলাটা কি আমরা পেয়েছি আগে, মনে আছে তো? কি জানো, ভি এভারেজ ইজ ইকুয়াল টু কি পেয়েছি s2-s1 বাই কি t2-t1, তাই না? এবার দেখো তোমাদের প্রবলেম কিভাবে দেবে, তোমাদেরকে বলে দিল, ধরো এখানে বলে দিল t=2 সেকেন্ড আর t=4 সেকেন্ড, এর মধ্যে এভারেজ ভেলোসিটিটা বের করো। t=4 সেকেন্ড আর t=2 সেকেন্ড অ্যান্ড t=4 সেকেন্ডের মধ্যে, এই টাইম ইন্টারভ্যালের মধ্যে তোমাকে এভারেজ ভেলোসিটি বার করতে দিল। তাহলে ফর্মুলাটা কি, প্রথমে আমাদের s2, অর্থাৎ s2টা কি এখানে কোনটা আছে দ্বিতীয়, t=4। তাহলে প্রথমে t=4 সেকেন্ডে আমরা সরণটা বের করে নেব, এসটা বের করে নেব। কীভাবে বের করব, খুব সহজ, s জাস্ট টিকে 4 দিয়ে রিপ্লেস করে দাও। তাহলে এখানে যদি 4 বসাই 16 ইন্টু 3 48 প্লাস 8, তার মানে কত হবে 56 মিটার। ঠিক আছে, এবার দেখো t=2 সেকেন্ড, এটাকে আমরা s4 নাম দিতে পারি আর এটাকে s2 নাম দাও। তাহলে t=2 সেকেন্ডে এটাকে তোমরা s2ই দাও, তাহলে একদম একই রকম লাগবে দেখতে, s2 আর এটাকে s1 দাও। তাহলে s2টা আমরা প্রথমে পেয়ে গেলাম দ্বিতীয় সময়টা। এবার t=2 সেকেন্ডে বের করে নাও, এটা কত হবে 12 প্লাস 4 16, তাহলে s1টা কত 16 মিটার আমরা পেয়ে গেলাম। এবার দেখো তোমাদের টাইম ইন্টারভ্যালটা বলা আছে কত, t2টা কত বলা আছে, t2টা বলা আছে 4 সেকেন্ড আর t1টা কত বলা আছে, t1টা বলা আছে 2 সেকেন্ড, তাই না? তাহলে আমরা এবার ভি এভারেজ বের করে নেব। ভি এভারেজ কী হবে, তাহলে s2-s1, দেখো s2 আমরা কত পেয়েছি 56 আর s1 কত পেয়েছি 16, তাহলে 56 মাইনাস 16 বাই t2-t1 4 - 2, তাহলে 16 15 - 16 কত হবে 40 বাই 2। তাহলে আমরা এভারেজ ভেলোসিটি কী পেলাম 20 মিটার পার সেকেন্ড। আশা করছি তোমাদের গড় বেগ এবং আমাদের তাৎক্ষণিক বেগের ব্যাপারটা ক্লিয়ার হলো। এইবার আমরা তাৎক্ষণিক ত্বরণ আর গড় ত্বরণের ব্যাপারটা দেখে নেবো। দেখো তোমাদের খুব সুন্দরভাবে এটা ক্লিয়ার হয়ে যাবে। এইবার তোমাদেরকে ইকুয়েশনটা যদি ভি এর সাথে অর্থাৎ বেগের সাথে সময়ের দেয়, অর্থাৎ ইকুয়েশনটা যদি এইরকম থাকে ভি ইজ ইকুয়াল টু সাপোজ 2t² প্লাস 2t, এরকম টাইপের তোমাদের কোনো একটা ইকুয়েশন দেওয়া থাকলো। একইভাবে তোমরা একটা গ্রাফ এঁকে নিতে পারবে আগের মতোই, আমি যেভাবে দেখালাম VR2 VR t, তার মধ্যে নাম্বারগুলো বসিয়ে 0 1 2 এরকম বসিয়ে। এবার তোমাকে সাপোজ ভি ইজ ইকুয়াল টু
3 সেকেন্ডে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বের করতে দিল। টি ইজ ইকুয়াল টু 3 সেকেন্ড, 3 সেকেন্ডে টি ইজ ইকুয়াল টু 3 সেকেন্ডে তোমাকে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বের করতে দিল। এখানে আমরা কি বের করব? ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশন। আমরা দেখেছি আমরা যদি একটা বেগ সময় লেখচিত্র নিই, কি নিই? বেগ সময়। তাহলে সেই ক্ষেত্রে যে কোনো মুহূর্তে বেগের পরিবর্তন, সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন, যেমন আমরা স্মরণ সময় লেখচিত্রে পেলাম, এটাতে কী হবে? এক্ষেত্রে যদি সময়ের পরিবর্তনটা খুব ছোট হয়, ডিটি হয়, তাহলে বেগের পরিবর্তনটা কী হবে? সেটাও খুব ছোট হবে, ডিভি, তাই না? আর আগের দিন আমরা কি দেখেছিলাম? এর যে স্লোপ হয়, নতিটা হয়, সেটা কি হয়? এ ইজ ইকুয়াল টু ডিভি বাই ডিটি, তাই না? ডিভি বাই ডিটি, বেগ বাই সময়, সেটা কি? বেগের পরিবর্তন বাই সময়, সেটা কি নির্দেশ করে? ত্বরণ। আর সেটা আমরা কি পেয়ে যাব? ইনস্ট্যান্টেনিয়াস। যেহেতু খুব অল্প সময়ে ওর বেগের পরিবর্তনটা বের করছি, তাহলে এটা কি হবে? এ ইনস্ট্যান্টেনিয়াস। আর একই রকমভাবে আমরা এ এভারেজও বের করে নিতে পারবো। এ এভারেজ তোমাদেরকে একটু ভালোভাবে এখানে দেখিয়ে দিই। এ এভারেজ অর্থাৎ এ এভারেজটা কী করে বার করবো? দেখো, আগের মতোই আমরা যদি এইখানে একটা পয়েন্ট নিই, ধরো t1 সেকেন্ডে ওর পরিবর্তন এখানে কি দেখতে পাবো? v1। একইভাবে এইখানে যদি একটা বি পয়েন্ট নিই, এটা এ, এটা বি, এটা যদি বি পয়েন্ট নিই, এটা ধরো t2 সেকেন্ড, তাহলে এখানে ওর বেগের পরিবর্তনটা কত হবে? সাপোজ v2। তাহলে দেখো এই t2 আর t1 এই টাইম ইন্টারভ্যালের মধ্যে বেগের পরিবর্তনটা কত? v2 মাইনাস v1, আগের মতোই। তাহলে বেগের পরিবর্তনটা কত হবে? v2 মাইনাস v1। টাইম ইন্টারভ্যালটা কত? t2 মাইনাস t1। তাহলে আমরা কি জানি? সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন, সেটাই কি? ত্বরণ। আর এখানে যেহেতু টাইম ইন্টারভ্যালটা কি বড়, সেহেতু এটা আমরা কি পাবো? ত্বরণের গড়, অর্থাৎ গড় ত্বরণ, এ এভারেজ। তাহলে প্রথম থেকে আমরা আগে ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশনটা বের করে নিই, তারপর আমরা গড় ত্বরণটা বের করব। আগে ইনস্ট্যান্টেনিয়াসটা হয়ে যাক। তাহলে আগের মতোই, তাহলে আমরা কি করব? ইনস্ট্যান্টেনিয়াস বের করার জন্য কি করব? ডিভি বাই ডিটি, আগের মতোই। তাহলে সেম রুল এখানে অ্যাপ্লাই করব, ডিডিটি অফ 2t স্কোয়ার প্লাস 2t। এবার দেখো একদম সেম টু সেম এই ফর্মুলাতে যাব আমরা। প্রথমে 2 বাইরে চলে এলো, তারপর ডিডিটি অফ টি স্কোয়ার, আবার 2 বাইরে চলে এলো, ডিটি বাই ডিটি, তাই না? তাহলে এখানে দেখো 2 চলে এলো, এন ইন্টু, ফর্মুলাটা কি? এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, এন বাইরে এলো, এন মাইনাস 1 যদি করি, টি এর মাথায় কত থাকবে? 2 মাইনাস 1 মানে 1, তাহলে ওইটা কত পড়ে থাকবে? টি প্লাস 2 ইন্টু টি টু দি পাওয়ার কি 0, তাই না? এখানে কি হবে? 1টা বাইরে আসবে, 1 মাইনাস 1 আগের মতোই 0। তাহলে এখানে আমরা কি পাবো? 40 প্লাস 2, 0 মানে 1, 40 প্লাস 2। তাহলে এই ইনস্ট্যান্টেনিয়াস কি পেলাম? 40 প্লাস 2। এবার আমাদের বার করতে দিয়েছে কত? টি ইজ ইকুয়াল টু 3 সেকেন্ডে। তাহলে আমরা কি পাবো? এই ইনস্ট্যান্টেনিয়াস তখন কি পাবো? টি ইজ ইকুয়াল টু 3 সেকেন্ডে এই ইনস্ট্যান্টেনিয়াস কি পাবো? জাস্ট টি এর জায়গায় 3 সেকেন্ড বসিয়ে দাও, তাহলে এটা কত হবে? 3 4 12 প্লাস 2, তাহলে কত হচ্ছে? 14 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার? এইবার দেখো আমাদের যদি এভারেজটা বের করতে দেয়, এভারেজে ধরো তোমাকে আগের মতোই টাইম ইন্টারভ্যাল একটা বলে দিল। টাইম ইন্টারভ্যালটা কত বলে দিল? ধরো 2 থেকে 4, আগের মতোই আমরা ধরে নিই। তোমাকে টাইম ইন্টারভ্যালটা কত দিল? টি ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড অ্যান্ড t2 ইজ ইকুয়াল টু 4 সেকেন্ড। ঠিক আছে? তাহলে টি ইজ ইকুয়াল টু 2 সেকেন্ডে আমরা ভিটা বের করে নেব। v1টা কত হবে দেখো? টি ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড যদি হয়, তাহলে এটা কত হবে? 8 প্লাস 4 মানে 12 মিটার পার সেকেন্ড। ঠিক আছে তো, তাই না? 12 মিটার পার সেকেন্ড। আর v2টা কত হবে দেখে নাও? টি ইজ ইকুয়াল টু 4 সেকেন্ড বলেছি, প্লাস 8 মানে এখানে কত? 40 প্রায়। দেখো প্রথমে 4 এর স্কোয়ার 16 ইন্টু 2 32, আর এখানে 4 ইন্টু 2 8, তাহলে 32 প্লাস 8 40 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এ এভারেজ কীভাবে বের করব? এ এভারেজ হবে v2 মাইনাস v1 বাই t2 মাইনাস t1। তাহলে আমাদের 40 মাইনাস 12 বাই 4 মাইনাস 2, তাহলে 40 মাইনাস 12 কত হচ্ছে? 28 বাই 2, 14 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এইভাবে আমরা তাৎক্ষণিক
তাৎক্ষণিক বেগ, গড় বেগ, তাৎক্ষণিক ত্বরণ, গড় ত্বরণ বের করে নিতে পারবো। আশা করছি তোমাদের এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। নেক্সট ভিডিওতে আমরা বিভিন্ন মোশনের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনগুলো দেখে নেব। বিভিন্ন মোশনের নয়, ইকুয়েশন অফ মোশনের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বা গ্রাফিক্যাল প্রুফগুলো দেখে নেব। চলো আজকে ভিডিও এখানেই শেষ করলাম।